নমস্কার, জানিয়ে দেব পশ্চিমবঙ্গ এবং দেশ ও বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ সেরা খবরগুলি। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। সেবাশ্রয় নাকি মহাদুর্নীতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ স্বাস্থ্যমন্ত্রীর। তদন্তের মুখোমুখি হতেই ফাঁস স্বাস্থ্যসাথীর কঙ্কালসার চিত্র। ওরা ছাত্র না, সাংবাদিকদের উপর বর্বরচিত হামলা চালিয়েছে উগ্র মৌলবাদীরা। আফরোজের নাম টেনে শাসক দল তৃণমূলকেও কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। দেশের ঘোর বিপদেও চুপ থাকা আসলে এক পক্ষের অন্যায়কে সমর্থন করা। মুখচোরা তারকাদের চিনে নেওয়ার আহ্বান জানিয়ে দেশের তরুণদের উদ্দেশ্যে খোলা চিঠি অভিষেকের। 2/3 পদত্যাগ বা অনাস্থা প্রস্তাব আনলেই বকলমে বসবেন সরকারি প্রশাসক। পঞ্চায়েত আইনে কড়া সংশোধনী আনল রাজ্য সরকার। পুকুর চুরি নয়, এ তো একেবারে সাগর চুরি। আমফানের ক্যাক রিপোর্ট নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তোপ। পাল্টা ওদের মানুষ বলেই মনে করি না কটাক্ষ দোলা সেনের। পরীক্ষা সংস্থার প্রধান শর্তেই নরেন্দ্র মোদীর বড় ঘোষণা। দেশের শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতার নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স। অন্যায় ও জালিয়াতি দেখলে তরুণ প্রজন্ম গর্জে উঠবেই। নিট পরীক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। স্মরণ করলেন নিজের জেএনইউ এর দিনগুলি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরেই উত্তপ্ত জাতীয় রাজনীতি। পাঞ্জাবের প্রশ্নপত্র ফাঁসের মারাত্মক অভিযোগ। সুর চড়ালেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ছাত্র আন্দোলনের আজ সীমান্তের কাঁটাতার পেরিয়ে ছড়িয়ে পড়ল ওপারেও। সোশ্যাল মিডিয়ার মিম রিলে ভারতের জেনজি ম্যাজিকে মজেছে প্রতিবেশী দেশগুলি। কৃষক আন্দোলন থেকে এনআরসি বিতর্ক। বারবার রাজপথে নামা তরুণ শিক্ষার্থীদের দাবির কাছেই কেন নথি স্বীকার করতে বাধ্য হলো মোদী সরকার। বিজেপির নীতিন নবীনের হেভিওয়েট কেন্দ্রে প্রশান্ত কিশোরের ঝড়ো এন্ট্রি। বাকিপুরে কার দিকে ঘুরবে জেনজি, তরুণ ভোটারদের হাওয়া। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। তার আগে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেন এরকম নতুন আপডেট সবার আগে পেতে। রাজ্য রাজনীতিতে এবার সেবাশ্রয় প্রকল্প এবং স্বাস্থ্য পরিষেবার একের পর এক অনিয়ম ঘিরে তুলকালাম। সরাসরি ময়দানে নেমেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। তার দাবি এটি কেবল ডায়মন্ড হারবারের ছোটখাটো কোনো বিষয় নয়, সারা রাজ্য তো বটেই, এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও অন্যতম বড় স্ক্যাম বা কেলেঙ্কারি হতে চলেছে। সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে পর্যবেক্ষণ করেছেন এবং সব নথি ও তথ্য প্রমাণ নিয়মিত পুলিশ ও মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হচ্ছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় বিস্ফোরক সব অভিযোগ তুলে ধরেন। তার বক্তব্য, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স টু অপারেট বা স্বাস্থ্য ভবনের অনুমোদিত ফাইল কোনো কিছুরই অস্তিত্ব নেই। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকেও অনুমতি দেওয়া হয়নি। স্রেফ ফোন আর হোয়াটসঅ্যাপের ভরসায় এই পরিকাঠামো চালানো হয়েছে। তদন্তে 4 পাতার একটি ডিউটি রোস্টার হাতে এসেছে, যেখানে বেশ কয়েকজন সরকারি চিকিৎসক এবং অধ্যক্ষদের নাম রয়েছে, যদিও তারা বিষয়টিতে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন। অভিযোগের তীর সরাসরি ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। পিসিপিএনডিটি অ্যাক্ট এবং পরমাণু শক্তির নিয়ম তোয়াক্কা না করে ইউএসজি ও এক্স-রে মেশিন বেআইনিভাবে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও জোর করে নার্সিং হোমগুলিকে হুমকি দিয়ে রোগীদের ব্লাড টেস্ট করানো হয়েছে। এমবিবিএস তো দূর, আয়ুষের পড়ুয়াদের দিয়ে চিকিৎসা চালানো হয়েছে। ট্রিটমেন্ট শিটে নাম, সই বা রেজিস্ট্রেশন নম্বর ছাড়া স্রেফ হিজিবিজি কাটাকুটি রয়েছে। ভুল চিকিৎসায় বহু মানুষের অঙ্গহানি এমনকি জীবনহানি পর্যন্ত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন শারদত্ত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন 2031 সালের 31শে জুলাই নয়, দম থাকলে আগামী 31শে জুলাই 2026-এর মধ্যেই জনগণের সামনে এসে উত্তর দিন সেবাশ্রয়ে আপনারা কি কি করেছিলেন। স্বাস্থ্যক্ষেত্রে ক্যাক এর অডিট রিপোর্ট প্রসঙ্গ উঠতেই স্বাস্থ্যমন্ত্রী বলেন, যা যা বেরোচ্ছে তা রোমহর্ষক। দুর্নীতি নিয়ে আস্ত একটা ওটিটি সিরিজ তৈরি করে ফেলা যায়। আমফানের ত্রাণ থেকে শুরু করে শহীদ দিবসের ক্ষতিপূরণ, সব জায়গা থেকেই অর্থ চুরির খতিয়ান উঠে আসছে বলে দাবি তার। ভুয়ো বিলিং প্রসঙ্গে তিনি বলেন, রোগী হাসপাতালে না থাকা সত্ত্বেও তার নামে বিল পাস করিয়ে নেওয়া হয়েছে। এর সঙ্গে চিকিৎসাকে খণ্ড খণ্ড করে বিল করার অভিযোগ তুলেছেন তিনি। মন্ত্রী বলেন, একটি সাধারণ গল ব্লাডার অপারেশনকে পেট কাটা, পেটে ঢোকা, ল্যাপারোস্কোপ চালানো এবং সেলাই করা, এই 4-5টি ভাগে ভেঙে অহেতুক মোটা অঙ্কের বিল তৈরি করা হয়েছে। এছাড়াও রয়েছে হাসপাতালের ভুয়ো রেটিং। কোনো পরিকাঠামো না থাকা সত্ত্বেও ব্যাকএন্ডের কিছু দুর্নীতিগ্রস্ত অধিকারিকদের মাধ্যমে একাধিক হাসপাতালকে উঁচু রেটিং দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই দুর্নীতির পাহাড়কে হিমশৈলের চূড়া বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দেন, তদন্ত একদম তলানি পর্যন্ত যাবে। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, আগামী আগস্টের মাঝামাঝি সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডার
যৌথভাবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে চলেছেন। সারদা দত্ত মুখোপাধ্যায়ের দাবি, এই প্রকল্প চালু হওয়ার মধ্য দিয়েই রাজ্য থেকে স্বাস্থ্য সাথী এবং তার সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত দুর্নীতির পাকাপাকি অবসান ঘটবে। ধর্মতলায় সাম্প্রতিক গোলমাল এবং সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর বর্বরচিত হামলার নেপথ্যে উগ্র মৌলবাদী ও বিদেশি মদতপুষ্ট চক্রান্তের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার কার্গিল বিজয় দিবসের এক কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, প্রকৃত নিট পরীক্ষার্থী বা আন্দোলনকারীদের সঙ্গে এই হিংসাত্মক ঘটনার কোনো সম্পর্ক নেই। ককরোচ জনতা পার্টির মিছিলে অনুপ্রবেশ ঘটিয়ে মূলধারার সাংবাদিকদের রক্তাক্ত করা হয়েছে। আক্রান্ত সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 7টি মামলা দায়ের হয়েছে এবং 14 জন চিহ্নিত দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন গুন্ডা দমন আইনের অধীনেই এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে আবারও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। ধর্মতলার ঘটনার বিশদ ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃত নিট আন্দোলনকারীরা এই অসভ্যতার সঙ্গে যুক্ত নন। তারা নিজেরাও সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে সাংবাদিকদের উপর আক্রমণের নিন্দা করেছেন এবং এই হিংসার দায় নিতে অস্বীকার করেছেন। সিজেপির ডাকা মিছিলে পরবর্তীতে বামেরা যুক্ত হয় এবং সেই সুযোগ নিয়ে কিছু উগ্র জামাতি ও মৌলবাদী শক্তি গোলমাল পাকায়। অতীত সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 2023 সালের পঞ্চায়েত ভোট, 2022 সালের পুরসভা নির্বাচন কিংবা ভাঙড়, সন্দেশখালী এবং আরজিকর আন্দোলনের সময় বহুবার সাংবাদিকরা রক্তাক্ত হয়েছেন, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী বা পুলিশ প্রশাসন কোনো ভূমিকা নেয়নি, কেউ গ্রেপ্তারও হননি। বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট করে শুভেন্দু বলেন, আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ শুধু ভাষণ বা বিবৃতিতে বলি না, কাজেও করে দেখাই। ঘটনার পরপরই আমি SSKM হাসপাতালে ছুটে গেছি। আমাদের আশ্বাসে সাংবাদিকরা সাহস পেয়েছেন এবং নিজেরা এগিয়ে এসে FIR দায়ের করেছেন। ভিডিও ফুটেজ দেখে 14 জন দাগী সমাজ বিরোধীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা কেউ ছাত্র নয়, ভারতবর্ষকে দুর্বল করতে আসা মৌলবাদী চক্রান্তের অংশ। হঠাৎ কেন এই ধরনের হিংসাত্মক রূপ নিল আন্দোলন? তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিগত 10 সপ্তাহে রাজ্য সরকারের নেওয়া একাধিক জাতীয়তাবাদী প্রশাসনিক সিদ্ধান্তের কারণেই ক্ষুব্ধ হয়ে উঠেছে এই অসামাজিক শক্তিগুলি। রাজ্যে চালু থাকা খারিজি মাদ্রাসাগুলির নথি ও আর্থিক উৎসের ওপর করা নজরদারি ও তদন্ত শুরু করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ মেনে বেআইনিভাবে প্রদান করা ওবিসি সংশয়পত্র বাতিলের সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হয়েছে। 1950 সালের পশু হত্যা আইন কড়াকড়িভাবে বলবৎ করা এবং শব্দদূষণ রুখতে নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিক্ষোভের নামে তেরেঙ্গা জাতীয় পতাকা উল্টো করে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা হয়েছে এবং আপত্তিকর দেশবিরোধী স্লোগান দেওয়া হয়েছে। এরা ছাত্র আন্দোলনকে কালিমালিপ্ত করতে এসেছে এবং গুন্ডা দমন আইনের এদের বিচার হবে। অভিযুক্ত আফরোজের তৃণমূল কানেকশন নিয়ে সাংবাদিক প্রশ্নের উত্তরে শুভেন্দু কড়া ভাষায় বলেন, তৃণমূল কংগ্রেসের জামাতিদের তোষণকারী দল তা রাজ্যবাসী জানে। এদের বন্দে মাতরম কিংবা জাতীয় সঙ্গীত গাইতেও সমস্যা হয়, তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যকে সম্পূর্ণ দুষ্কৃতিমুক্ত করা হবে। এদিন কার্গিল বিজয় দিবস উপলক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর রাজনৈতিক নেতৃত্বকে স্মরণ করেন মুখ্যমন্ত্রী। অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে তিনি কার্গিলের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সঙ্গে আগামী সোমবার লোকসভায় পেশ হতে চলা পাবলিক এক্সামিনেশনস বিল 2026 প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির প্রশংসা করেন তিনি। শুভেন্দু জানান, প্রশ্ন ফাঁস ও জালিয়াতি রোধে কেন্দ্র সরকারের নীতি জিরো টলারেন্স। বিলে করা জরিমানা ও সাজার বিধান রেখে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাকিং এর ব্যবস্থা রাখা হয়েছে, যা দেশ জুড়ে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ সাহায্য করবে। দেশের ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মের আন্দোলনের মুখে ক্ষমতাশালী সরকারের নতি স্বীকারের সাম্প্রতিক ঘটনাকে জনগণতান্ত্রিক শক্তির জয় বলেন তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দেশের সংকটকালে তারকা ক্রীড়া ব্যক্তিত্ব ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের রহস্যজনক নীরবতা নিয়ে উষ্মা প্রকাশ করলেন তিনি। মিলেনিয়ালস ও জেনজির উদ্দেশ্যে অভিষেকের আহ্বান, যারা বিপদের দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়ান না, তাদের অন্ধ অনুরাগে ভরিয়ে দেওয়ার মানসিকতা এবার বদলানো দরকার। বার্তার শুরুতেই দেশের যুব সমাজকে কুর্নিশ জানিয়ে তৃণমূল সংসদ লেখেন, একদল সংকল্পবদ্ধ তরুণ কিভাবে প্রবল শক্তিশালী সরকারকেও নতি স্বীকার করতে বাধ্য করতে পারে। সাম্প্রতিক আন্দোলনে তা আরো একবার প্রমাণ করে দিল। এতে আরো একবার পরিষ্কার হলো যে কোনো গণতন্ত্রের আসল শক্তি লুকিয়ে রয়েছে তার জনগণের মধ্যেই। তবে এই লড়াইয়ে সমাজের তথাকথিত প্রভাবশালীদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন তিনি। চলচ্চিত্র তারকা, ক্রীড়াবিদ থেকে শুরু করে প্রথম সারির কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে যুব সমাজের আন্দোলনের দিনে মুখে কুলুপ এঁটেছিলেন তা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। তার কথায় ভয় অতিরিক্ত সতর্কতা নাকি স্রেফ নিজেদের কায়েমি স্বার্থ চিন্তা? ঠিক কি কারণে তারা চুপ ছিলেন তা জানি না, তবে ছাত্রদের এই দুর্দিনে তাদের এই নীরবতা অনেক কথা বলে দিয়েছে। তরুণ প্রজন্মকে তাদের পছন্দের আইকন বেছে নেওয়ার ক্ষেত্রে আত্মপর্যালোচনার আর্জি জানিয়েছেন অভিষেক। তিনি মনে করিয়ে দেন, সিনেমার বা খেলার টিকিট কাটা কিংবা ডিজিটাল মাধ্যমে কাউকে সাবস্ক্রাইব করার আগে তরুণদের নিজেদের প্রশ্ন করা উচিত, সংশ্লিষ্ট ব্যক্তি কি আদৌ তাদের আদর্শ বা মূল্যবোধকে তুলে ধরেন। অভিষেকের আর্জি, যারা সাধারণ মানুষের হাততালি আর সমর্থনে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন, সংকটের সময়ে তারাই যদি জনগণের পাশে দাঁড়ানোর সাহস না পান, তবে কারা সেই হাততালি
বা করতালি পাওয়ার যোগ্য তা নতুন করে ভেবে দেখার সময় এসেছে। আমরা কাকে অনুসরণ করব, কাকে উদযাপিত করব কিংবা কাকে বিখ্যাত বানাবো সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আমাদের হাতে। সোশ্যাল মিডিয়ায় লাইক শেয়ার ভিউকে কেবল বিনোদন হিসেবে না দেখে সেটিকে একটি সামাজিক দায়িত্ব হিসেবে গণ্য করার কথা বলেছেন তিনি। তারকাদের মনে করিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষই তাদের খ্যাতি দিয়েছে, প্রভাব দিয়েছে এবং যুব সমাজই তাদের প্রাসঙ্গিক করে রেখেছে। লেখার শেষে তরুণদের সচেতনতার বার্তা দিয়ে অভিষেক বলেন, ইতিহাস যখন সাহসের পরীক্ষা নেয় তখন নীরব থাকা মানে কোনো নিরপেক্ষ অবস্থান নয়, তা আসলে একটি পক্ষকে সমর্থন করা। আপনার কাটা প্রতিটি টিকিট, ইন্টারনেটে দেওয়া প্রতিটি ভিউ, লাইক, শেয়ার বা ফলো, এগুলো কেবল কেনাকাটা বা ক্লিক নয়, এগুলো আসলে একটি নীতিগত অনুমোদন। তাই কষ্টার্জিত অর্থ যেমন ভেবেচিন্তে খরচ করা হয়, তেমনি তরুণদের নিজেদের অমূল্য মনোযোগ বা মনোযোগের আদান প্রদানও সমান সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে খরচ করার পরামর্শ দিয়েছেন তিনি। যারা দরকারের সময় আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন না, আমরাই বা কেন তাদের পেছনে দাঁড়িয়ে সমর্থন জুগিয়ে যাব? জেনজি ও মিলেনিয়ালদের দরবারে এই প্রশ্ন তুলেই লেখা শেষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত স্তরের রাজনৈতিক টলমাটাল পরিস্থিতি সামাল দিতে এবং প্রশাসনিক অচলাবস্থা কাটাতে পঞ্চায়েত আইনে একগুচ্ছ নজিরবিহীন সংশোধনী আনা হলো। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973-এর দ্বিতীয় সংশোধনী অনুযায়ী কোনো পঞ্চায়েত বোর্ডে গণপদত্যাগ বা অনাস্থা প্রস্তাবের মতো পরিস্থিতি তৈরি হলে জেলা শাসকের মাধ্যমে প্রশাসনিক হস্তক্ষেপের পথ প্রশস্ত করা হয়েছে। পঞ্চায়েত ব্যবস্থার স্থায়িত্ব রক্ষা এবং সাধারণ মানুষকে নির্বিচ্ছিন্ন পরিষেবা দেওয়াই এই আইন সংশোধনের মূল লক্ষ্য। নতুন আইনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বোর্ডের 2/3 সদস্যদের গণপদত্যাগ এবং প্রধান ও উপপ্রধানের অপসারণ প্রক্রিয়ার উপর। সংশোধিত আইন অনুযায়ী রাজনৈতিক অসন্তোষ বা অন্য কোনো কারণে যদি কোনো গ্রাম পঞ্চায়েতের মোট সদস্যের ন্যূনতম 2/3 একযোগে পদত্যাগ করেন, তবে আইন নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট পঞ্চায়েতে একজন সরকারি প্রশাসক নিয়োগ করার ক্ষমতা জেলা শাসককে দেওয়া হয়েছে। তবে বিলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, প্রশাসক নিয়োগ হলো একবারই সর্বশেষ ব্যবস্থা। কোনো পঞ্চায়েতে ঢালাও পদত্যাগের ঘটনা ঘটলেও রাতারাতি নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়া হবে না। প্রশাসক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধান, উপপ্রধান এবং পুরো গ্রাম পঞ্চায়েতকে তাদের স্বাভাবিক কাজকর্ম পুনঃপ্রতিষ্ঠা করার জন্য পর্যাপ্ত সুযোগ ও নির্ধারিত সময় দেওয়া বাধ্যতামূলক। আইনে বলা হয়েছে, প্রধান উপপ্রধানের পদচ্যুতি নিয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। পঞ্চায়েত পরিচালনায় স্বচ্ছতা আনতে এবং অসন্তোষ মেটাতে নিয়ম করা হয়েছে। প্রধান বা উপপ্রধান স্বতঃস্ফূর্তভাবে পদত্যাগ করলে কিংবা তাদের বিরুদ্ধে নিয়মানুগ অনাস্থা প্রস্তাব পাশ হলে কালক্ষেপ না করে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পদ থেকে অপসারণ করা হবে। রাজনৈতিক টালবাহানার মতো পরিস্থিতি তৈরি করে পঞ্চায়েতের কাজ আটকে রাখার আর সম্ভব হবে না। গণপদত্যাগ ও অনাস্থা বিধির পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের দৈনিক পরিচালনার পরিকাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। যেমন আর্থিক ক্ষমতায় ছাঁটাই। এতদিন পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের চেকে নির্বাহী সহায়ক বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এর সঙ্গে দ্বিতীয় স্বাক্ষরকারী হিসেবে প্রধানের সই লাগত। নয়া আইনে প্রধানের এই চেক সই করার ক্ষমতা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে প্রধানের যাবতীয় আর্থিক লেনদেনের হিসেব নির্বাহী সহায়ক কেবল গ্রাম পঞ্চায়েতের সভার সামনে পেশ করবেন। প্রধান বা উপপ্রধান যদি টানা 15 দিন পঞ্চায়েত দপ্তরে অনুপস্থিত থাকেন, তবে আইনি পদক্ষেপ মেনে জেলা শাসক প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারবেন। সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে গ্রাম সভার বৈঠকে সভাপতিত্ব করার ক্ষেত্রে প্রধানের উপস্থিতি আরও বাধ্যতামূলক থাকছে না। পঞ্চায়েতের যে কোনো সদস্যকে সভাপতি নির্বাচন করে গ্রাম সভার বৈঠক পরিচালনা করা যাবে।